পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি, যেখানে বন্ধুরা আমরা আলোচনা করব আপনি বিদেশ যদি যেতে চান পড়াশোনার জন্য, সেক্ষেত্রে আপনার 1 বছর আগে থেকে কি কি বিষয় আপনার করণীয় রয়েছে, সেই করণীয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। বন্ধুরা, আপনারা অনেকেই কমেন্টস করে জানিয়েছেন যে বিদেশে যাওয়ার ক্ষেত্রে আপনারা কোন কোন বিষয়গুলো আপনারা দেখতে হবে এবং কোন কোন বিষয়গুলো আপনাদের করণীয়, সেগুলো নিয়ে একটা ভিডিও দিতে। সো আমাদের আজকের এই ভিডিওটি ধারাবাহিক ভিডিও। সো বিদেশ যাওয়ার ক্ষেত্রে এবং পড়াশোনার ক্ষেত্রে আপনাদের ধারাবাহিক ভিডিও থাকবে। আপনারা যদি সেই ভিডিওগুলো দেখতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেতে পারেন। সো বন্ধুরা, আজকে আমরা আলোচনা চলে যাচ্ছি। আলোচনার শুরুতে আমরা যেটা বলে রাখি, আপনি যখন বিদেশে পড়াশোনার জন্য যাবেন, সেক্ষেত্রে আপনার এই বিষয়গুলো অবশ্যই আপনি করণীয়, যেগুলো আপনি 1 বছর আগে থেকেই প্রিপারেশন নিতে থাকবেন। শুরুতে হচ্ছে যে আপনার নাম এবং আপনার পিতামাতার নামের সাথে মিল রেখে আপনার সার্টিফিকেটে যদি কোনো ভুল থাকে তা সংশোধন করতে হবে। হতে পারে আপনার নামের বানান ভুল অথবা অন্য কিছু। এই সময় একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার পিতামাতার ভোটার আইডি কার্ডে যে নাম আছে ওই নামই সার্টিফিকেটে থাকে। মোট কথা, আপনার জন্ম সনদ, আপনার সার্টিফিকেট, আপনার বাবা মার এনআইডিতে যে নামটা রয়েছে সেই সেম নামটা যেন আপনার সমস্ত ডকুমেন্টে থাকে। কারণ এটা যদি আপনার ভুল থেকে থাকে, তাহলে আপনি স্টুডেন্ট ভিসা যখন আবেদন করবেন, আপনার বিষয়টি রিজেক্ট হওয়ার পসিবিলিটি বেশি থাকে। দ্বিতীয় যেটি রয়েছে, আপনাকে একটা পাসপোর্ট তৈরি করতে হবে। বেশিরভাগ জায়গায় আপনাকে হচ্ছে যে আপনার পাসপোর্টের নির্দিষ্ট একটা মেয়াদ লেখা থাকে, সেই মেয়াদটি অবশ্যই থাকতে হবে। পাসপোর্ট তৈরির সময় আপনারা যে বিষয়টি আপনারা খেয়াল করবেন, আপনার সার্টিফিকেটে যে নামটি রয়েছে এবং আপনার পিতামাতার নাম যেটি রয়েছে সেটি যাতে আপনার পাসপোর্টে হুবহু হয়ে থাকে। অনেক সময় আমরা দেখে থাকি যে আপনার সার্টিফিকেটে একটি নাম থাকে এবং আপনার পাসপোর্টে অন্য নাম থাকে। এটা হলে আপনার পাসপোর্টে আপনার ভিসাটি আপনার ক্যান্সেল হয়ে যাওয়ার পসিবিলিটি বেশি থাকে। অনেক সময় আমরা বিদেশে যখন আবেদন করি, আমাদের ভিসাটি ক্যান্সেল হয়ে যায়, আমাদের রিজেক্ট হয়ে যায়, অথবা আমরা স্টুডেন্ট ভিসা যেতে পারি না। ভিসা আসার পরে অনেক সময় আমরা যেতে পারি না, কারণ আমরা যখন ডকুমেন্টগুলো সাবমিট করি তখন ডকুমেন্টের মধ্যে অমিল থেকে থাকে। আমার নিজের নামের ক্ষেত্রে হয়ে থাকে, পিতামাতার নামের ক্ষেত্রে হয়ে থাকে। সো আপনাকে অবশ্যই আপনার পাসপোর্টে যে নামটি আপনি ব্যবহার করবেন, সেই নামটা যাতে আপনার সার্টিফিকেটের নামের সাথে যাতে আপনার মিল থাকে, এটা আপনার অবশ্যই। আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন যে আপনার স্থায়ী ঠিকানা যেটি আপনি দিচ্ছেন এবং বর্তমান ঠিকানার দিকে আপনি একটু খেয়াল রাখবেন যে আপনার জন্ম সনদে যেই ঠিকানাটি রয়েছে সেই ঠিকানাটি আপনি পাসপোর্টে রয়েছে কিনা। জন্ম সনদে আপনাদের স্থায়ী ঠিকানা এবং আপনাদের যে পাসপোর্টের স্থায়ী ঠিকানা মিল থাকে না, এটি অবশ্যই গুরুত্বপূর্ণ। আপনার পাসপোর্টের যে স্থায়ী ঠিকানাটি রয়েছে এবং আপনার জন্ম সনদের যে স্থায়ী ঠিকানাটি রয়েছে সেটি যেন একই রকম থাকে। সো বন্ধুরা, আপনার নামের বানান এবং পাসপোর্টের যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করেছি, এই দুইটা পয়েন্ট আপনাদের খুবই গুরুত্বপূর্ণ। এটি আপনি বিদেশে যাওয়ার ক্ষেত্রে হোক বা আপনার দেশে যে কোনো কাজের ক্ষেত্রেই হোক, আপনার এই দুইটা জিনিস যদি আপনার ভুল হয়ে থাকে, তাহলে আপনার প্রত্যেকটা জায়গাতে আপনাকে বিভিন্ন ধরনের প্রবলেমে আপনাকে পড়তে হবে। তৃতীয়ত যেটি আপনাকে করতে হবে বিদেশে যাওয়ার ক্ষেত্রে পড়াশোনার জন্য, আপনি আপনার এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেটটি রয়েছে, এটি আপনি বোর্ড থেকে সংগ্রহ করে নেবেন। আপনি যদি মাস্টার্সে যেতে চান, সেক্ষেত্রে আপনার মাস্টার্স এবং অনার্সের সার্টিফিকেটটি আপনার বিশ্ববিদ্যালয় থেকে আপনি সংগ্রহ করে নেবেন। চতুর্থত যেটি আপনাকে করতে হবে, সার্টিফিকেটগুলো যখন আপনি সংগ্রহ করবেন, আপনি যদি স্টুডেন্ট ভিসা দেশের বাইরে যেতে চান, তাহলে আপনাকে শিক্ষা এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনার সার্টিফিকেটগুলোকে ফটোকপি সত্যায়িত করে নিতে হয়। সো এটা আপনার খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি বিদেশে যাওয়ার ক্ষেত্রে যদি আপনি আপনার সার্টিফিকেটগুলোকে অবশ্যই আপনি শিক্ষা এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নেবেন। পঞ্চম যেটা হচ্ছে, অনেক জায়গায়, অনেক দেশে, অনেক কান্ট্রিতে আপনি যখন স্টুডেন্ট ভিসা আবেদন করবেন, সেখানে একটা রিকোয়ারমেন্ট থাকে, আপনাকে আইএলটিএস দিতে হবে। সো আপনারা যারা আইএলটিএস দিতে চান বা আইএলটিএস দেওয়ার প্রিপারেশন নিয়েছেন বা স্টুডেন্ট ভিসায় দেশের বাইরে যাওয়ার জন্য আপনি মনস্থির করেছেন, সেক্ষেত্রে আপনাকে আইএলটিএসের জন্য প্রিপারেশন নিতে হবে। সো আমরা অনেক সময় যেটা করে থাকি, আমাদের ভিসা ঘনাঘনির সময়ে আমরা আইএলটিএসের জন্য প্রিপারেশন নিয়ে থাকি, যথেষ্ট আমাদের সময় থাকে না, সেক্ষেত্রে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা আসে না। সো আপনারা যারা বিদেশ যাওয়ার জন্য প্ল্যান করেছেন, তারা অবশ্যই আপনারা আগে থেকে আপনাদের আইএলটিএসের প্রিপারেশনটা নেবেন, তাহলে আপনাদের কাঙ্ক্ষিত যে স্কোরটি রয়েছে সেই স্কোরটি আপনি তুলতে পারবেন। এবং অনেক বিশ্ববিদ্যালয়ে সেশন মিস করে ফেলে, যারা আইএলটিএসের জন্য অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার পয়েন্টে আসে না, সেক্ষেত্রে আপনার ভিসাটি ক্যান্সেল হয়ে যাবে। তো আপনি যদি অবশ্যই আপনি বিদেশে যাওয়ার জন্য আপনি মনস্থির করেন, আপনি আইএলটিএসটা পূর্বে থেকে প্রিপারেশন নিয়ে রাখবেন। তারপরে হচ্ছে যে স্কলারশিপ। আমরা অনেকেই বিদেশে পড়াশোনা করতে চাই স্কলারশিপের মাধ্যমে। আপনি যদি স্কলারশিপ করার ইচ্ছে থাকে বা আন্ডার গ্রাজুয়েশন স্টুডেন্ট হিসেবে আপনি যদি স্কলারশিপের জন্য আবেদন করতে চান, তাহলে আপনাকে অবশ্যই এসএটি এবং এসইটি পরীক্ষা,
এটি আপনাকে দিতে হবে। এবং স্নাতকোত্তরের জন্য স্নাতক যদি আপনি যেতে চান সেক্ষেত্রে আপনি জিআরই এবং জিএমএটি পরীক্ষার প্রস্তুতি আগে থেকে নিতে হবে আপনাকে। তারপর হচ্ছে যে আপনার পরিচিত আপনাকে চিনে এবং আপনাকে সবচেয়ে ভালো চিনে এরকম দুইজন শিক্ষক আপনি সিলেকশন করুন। সেটা আপনার স্কুল হতে পারে, কলেজের এবং অথবা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আপনি দুজন শিক্ষককে নির্বাচন করুন যারা আপনাকে খুব ভালোভাবে চিনে, এবং তাদের কাছ থেকে আপনি রেকমেন্ডেশন লেটারটি সংগ্রহ করে রাখুন। কারণ আমরা অনেক সময় যে অনেক টিচারের কাছে আমরা রেকমেন্ডেশন লেটারে যাই, সেক্ষেত্রে উনি আমাকে ভালোভাবে না চেনার কারণে উনি কিন্তু আমার সম্পর্কে সে ভালোভাবে বলতে পারে না। সো যিনি আপনাকে খুব ভালোভাবে চিনে সে আপনার সম্পর্কে ভালোভাবে বলতে পারবে এবং আপনার রেকমেন্ডেশন লেটারটাও ভালো হবে। তারপর যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এসওপি লেখার প্রিপারেশনটা। আপনার ভিসা হবে কি হবে না, বা অনেকাংশে এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনার এসওপিটা কেমন হয়েছে, আপনি কেন যেতে যাচ্ছেন সেই বিষয়গুলো গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। বিদেশে স্টুডেন্ট ভিসা পাওয়ার জন্য আপনার এসওপি লেখা এটি গুরুত্বপূর্ণ বিষয়। এটা এই গুরুত্বপূর্ণ বিষয়টির জন্য প্রিপারেশন আপনাকে অনেক আগে থেকে নেওয়া ভালো। যে কিভাবে আপনি এটাকে লিখবেন এর জন্য অভিজ্ঞ ভাইদের সাথে সহযোগিতা নিতে পারেন। বিভিন্ন ফেসবুক গ্রুপগুলো আছে অথবা অন্য কোথাও থেকেও আপনি সহযোগিতা নিতে পারেন এবং নিজের মতো করে একটা প্রস্তুতি নেওয়া যাবে যে এসওপির ভাষাটা আপনি নিজের মতো করে তৈরি করতে পারবেন। এবং অনেক সময় আপনার যখন ভিসা অফিসার আপনার ইন্টারভিউ নেয় আপনার এসওপির সাথে যাতে আপনি মিল রেখে সেটি বলতে পারেন, সেটার জন্য আপনি আগে থেকেই এসওপি লেখার প্রিপারেশনটা নেবেন। তারপর হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড। আমরা অনেক সময় বিদেশে যখন পড়াশোনা করতে যেতে চাই, আমরা যখন আবেদন করি, আবেদনের সময় আমরা যে সাবজেক্টটা চুজ করি সেটা আমার পূর্বের ব্যাকগ্রাউন্ডের সাথে মিল থাকে না। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে রেশিওটা অনেক গুণ বেড়ে যায়। আপনি বিদেশে যে পড়তে যেতে চাচ্ছেন, আপনি মিনিমাম আপনার 5টা বিশ্ববিদ্যালয় খুঁজে বের করুন যে বিশ্ববিদ্যালয়গুলোতে আপনার পূর্বে পড়াশোনার সাথে সাবজেক্টের সাথে মিল আছে, এবং সাবজেক্টের সাথে যাতে মিল থাকে সেই রকম আপনি বিশ্ববিদ্যালয়গুলো চয়েস করবেন। আপনি যদি এই বিষয়টা আপনি যদি না জেনে থাকেন তাহলে আপনাকে যেটা বলি, আপনি যদি সায়েন্সে পড়াশোনা করে থাকেন, এসএসসিতে পাশ করে থাকেন, সুতরাং আপনাকে এমন সাবজেক্ট চুজ করতে হবে যেটা আপনার সায়েন্সের সাথে রিলেটেড। আপনি যদি কমার্সে পড়ে থাকেন তাহলে আপনাকে এমন সাবজেক্ট চুজ করতে হবে যেটা আপনার কমার্সের সাবজেক্টের সাথে মিল রেখে। সো আপনাকে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও চুজ করার ক্ষেত্রে এবং সাবজেক্ট চুজ করার ক্ষেত্রে আপনি এই দুইটা জিনিস আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনার পূর্বের পড়াশোনার সাবজেক্ট কোনটি রয়েছে। তারপর হচ্ছে যে আপনার বাজেট, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যখন বিদেশে পড়াশোনা করতে চান, আপনি শুরুতেই আপনি 5টা বিশ্ববিদ্যালয় খুঁজে বের করবেন। আপনি যে দেশে যেতে চাচ্ছেন সেই বিশ্ববিদ্যালয়গুলোর আশেপাশে এরিয়াতে আপনার খরচটা কেমন, যেমন আপনার বাসা ভাড়ার খরচ হতে পারে, সেটা আপনার থাকা খাওয়ার খরচ হতে পারে, আপনার আনুষঙ্গিক অন্যান্য খরচগুলো কেমন। কারণ আমরা অনেক সময় বিদেশে যাওয়ার জন্য প্রিপারেশন নিয়ে থাকি, এমন বিশ্ববিদ্যালয়গুলো চুজ করে থাকি যেটা আমাদের যে এক্সপেন্সটা রয়েছে সেটা আমাদের বিয়ার করার মতো ক্ষমতা থাকে না, বা আমাদের অনেক কষ্ট হয়ে যায়। অনেক সময় আমরা পড়াশোনা কন্টিনিউ না করে আমাদেরকে চলে আসতে হয়। তো আপনি যখন আপনার বিশ্ববিদ্যালয়টা চুজ করবেন অবশ্যই আপনি বাজেটের দিকে খেয়াল রাখবেন যাতে আপনার বাজেট ফ্রেন্ডলি হয়, আপনি ওখানে খুব ইজিলিভাবে আপনি সার্ভাইভ করতে পারেন। আপনার যে দৈনন্দিন খরচগুলো আছে সেগুলো আপনি যাতে মিনিমাম পার্ট টাইম কোনো জব করে সেটা আপনি যাতে ফিল আপ করতে পারেন। আপনি যে বিশ্ববিদ্যালয়গুলো পছন্দ করবেন সেই বিশ্ববিদ্যালয়গুলোর আপনার যে সেশন রয়েছে, সেশন প্রতিটা বছরে আপনাদের কোনো বিশ্ববিদ্যালয়ে 4টা সেশন থাকে, কোনোটাতে 3টা সেশন থাকে। সেই সেশনগুলোর ডেডলাইনটা আপনি খেয়াল রাখতে হবে যে এটির সার্কুলারটা কখন দিচ্ছে এবং এটার ডেডলাইনটা কবে শেষ হবে। কারণ আপনি যদি এটি খেয়াল না রাখেন তাহলে সেক্ষেত্রে আপনার ডেডলাইন পার হয়ে গেলে কিন্তু আপনার আবেদনটি গ্রহণ হবে না, আপনার ভিসার ক্ষেত্রেও আপনার জটিলতা পেতে হবে। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনি ডেডলাইনটি মিট করতে হবে, সেটা আপনাকে কন্টিনিউয়াসলি যোগাযোগ রাখতে হবে। এরপরে যেটা আপনাকে করতে হবে যে আপনি বিভিন্ন ভলান্টিয়ার অর্গানাইজেশনগুলোর সাথে কাজ করুন। বাংলাদেশে আপনার বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন রয়েছে যারা বিভিন্ন সময় ভলান্টিয়ার রিক্রুটমেন্ট করে থাকে। আপনি বিভিন্ন ধরনের ভলান্টিয়ারদের সাথে যুক্ত থাকবেন এবং সেই ভলান্টিয়ারি অর্গানাইজেশনগুলো থেকে আপনার সার্টিফিকেটটা সংগ্রহ করে রাখবেন, যেটা আপনার বিদেশে পড়াশোনার ক্ষেত্রে একটা অপশন থাকে যেটা হচ্ছে এক্সট্রা কো কারিকুলাম অ্যাক্টিভিটি। তো সেখানে আপনি এই বিষয়গুলো আপনি শো করতে পারবেন যে আপনি বিভিন্ন ধরনের ভলান্টিয়ার অর্গানাইজেশনের সাথে যুক্ত ছিলেন, বিভিন্ন ভলান্টিয়ারি কাজ করেছেন, এবং সেগুলোর সাথে আপনাকে প্রমাণস্বরূপ আপনার সার্টিফিকেট হতে পারে, আপনার কাজের কিছু প্রমাণস্বরূপ আপনি সংরক্ষণ করে রাখবেন। বিদেশ গেলে আপনাকে যেটা আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টরা সাফার করে থাকি যেটা হচ্ছে আমাদের রান্না করে খেতে হয়। আমরা অনেকেই রান্না জানি না, তো সেক্ষেত্রে বিদেশে যখন যাই আমাদের শুরুতেই আমাদের রান্না করতে গিয়ে আমাদের অনেক হিমশিম খেতে হয়।
সো আপনারা যারা বিদেশে যাওয়ার প্ল্যান করেছেন, স্টুডেন্ট বিষয় হোক আর যেটাই হোক, সো আপনারা বাংলাদেশ থেকে থাকাকালীন সময় আপনারা রান্নাটা একটু শিখে যাবেন, যে ক্ষেত্রে আপনার ওখানে গিয়ে যাতে আপনি নিজে রান্না করে খেতে পারেন, কারণ ওখানে কেউ রান্না করে আপনাকে খাওয়াবে না, আপনাকে নিজেই রান্না করে আপনাকে খেতে হবে। যদি সম্ভব হয় আপনি ড্রাইভিংটা শিখে ফেলুন এবং ড্রাইভিং লাইসেন্সটা করে ফেলুন, কারণ ওখানে বিভিন্ন ধরনের কাজ থাকে, যেটা হচ্ছে ফুড ডেলিভারির কাজ থাকতে পারে, বিভিন্ন ধরনের উবার সার্ভিসের কাজ থাকতে পারে। আপনার যদি ড্রাইভিং জানা থাকে, আপনার যদি লাইসেন্স থাকে, আর যদি সম্ভব হয় আপনি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটা আপনি করতে পারেন, যেটা দিয়ে আপনি বিশ্বের বিভিন্ন দেশে আপনি অনায়াসে ড্রাইভিং করতে পারেন এবং ড্রাইভিং রিলেটেড যে জবগুলো রয়েছে সেগুলো আপনি করতে পারেন। পরবর্তীতে যেটা আমি বলবো, আপনি বিভিন্ন ধরনের কম্পিউটার স্কিলগুলো আপনি ডেভেলপ করতে পারেন, যেটা আপনাকে আরও আপগ্রেড করবে, যেটা হচ্ছে আপনি মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল এবং পাওয়ার পয়েন্টের কাজগুলো আপনি শিখে ফেলেন এবং আপনার সার্টিফিকেটটা সংগ্রহ করে রাখেন। বাংলাদেশে বিভিন্ন ধরনের সরকারি প্রতিষ্ঠান রয়েছে, বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে, যারা আপনার এই প্রোগ্রামগুলো করে থাকে, বিনামূল্যেও দিয়ে থাকে। সেগুলো সম্পর্কে যদি আপনারা জানতে চান, আমার ভিডিওতে রয়েছে বিভিন্ন ধরনের ফ্রি কোর্সের, সো সেখান থেকেও আপনারা আবেদন করতে পারেন। সো আপনি অবশ্যই কম্পিউটারটা, বেসিক কম্পিউটারটা আপনি জেনে যাবেন অ্যাটলিস্ট, কারণ আপনার বিভিন্ন জায়গায় আপনার কম্পিউটার স্কিলটা চায় কাজের ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনি কম্পিউটারটা শিখে আপনার সার্টিফিকেটটা আপনি সংগ্রহ করেন। সো বন্ধুরা, আজকে আমরা 15টা বিষয় নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করেছি। এই বিষয়গুলো আপনি যখন বিদেশ যাবেন, বিদেশ যাওয়ার প্রায় 1 বছর আগে থেকে আপনি এগুলো একটু কনসিডারেশন রাখবেন এবং এই প্রস্তুতিগুলো আপনি নিয়ে থাকবেন। সো আমরা যখন বিদেশের জন্য যখন আবেদন করতে যাই, তখন আমাদের এই জিনিসগুলো আমাদের ঠিকঠাক আছে কিনা সেগুলো আমরা খেয়াল করে নেব। আমার চ্যানেলটি দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে, জেডার টেকনোলজি। এখানে বিভিন্ন ধরনের ভিডিও কন্টেন্ট রয়েছে, কিভাবে আপনি ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করে পকেটে নিয়ে আসবেন এবং বিভিন্ন ধরনের আবেদন আপনি কিভাবে করবেন, সার্টিফিকেট সংশোধন, প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট এবং প্রিলিমিনারি ভর্তির অ্যাডমিশন ফি কিভাবে জমা দিবেন, জন্ম নিবন্ধন কিভাবে সংশোধন করবেন এবং আর্থিক অনুদানের জন্য কিভাবে সাহায্য প্রার্থনা করবেন এবং কিভাবে সরকারি প্রজেক্টে আপনি আবেদন করবেন, সেই সম্পর্কিত বিভিন্ন ধরনের ভিডিও আপনি আমার এই চ্যানেলে পাবেন। সো সবাইকে অনুরোধ করবো আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে আপনারা খুব সহজে এই ভিডিও কন্টেন্ট গুলো দেখতে পারেন এবং আপডেট পেতে পারেন।